আমার মতো হাজব্যান্ড কার কার আছে একটু বলবেন তো আমাকে। আমার হাজব্যান্ড আমি সকালে ঘুম থেকে উঠে দেখি সে বাজার নিয়ে আসছে। তো বাজার কি কি নিয়ে আসছে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি। নিয়ে আসছে লতি। আর কি কি এনেছে সবগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে জুমা মুবারক। শুক্রবার দিনটা কিন্তু এমনি অনেক ঝামেলার মধ্যে যায়, তার মধ্যে আমার হাজব্যান্ড নিয়ে আসছে লতিগুলো। তো দেখে কিন্তু আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে, কিছু করার নাই। সেগুলোকে আমি কেটে একটা প্যাকেট করে রাখলাম। এখানে কফি দিয়ে আমি আলু দিয়ে একটা ভাজি করে রেখেছিলাম। আর এখানে দেখেন সেদিন আচার বানিয়েছি, খেয়ে টেস্ট পেয়েছে। এখন আবার 5 কেজি জলপাই নিয়ে এসেছে। এগুলো দিয়ে নাকি তাকে আচার বানিয়ে দিতে হবে। আমার হাজব্যান্ডের কিন্তু একটা অভ্যাস খারাপ, সেটা হচ্ছে সে কখনোই কিন্তু আমার দিকে খেয়াল করে না এবং কখনোই মায়া করে না যে আসলে আমার কষ্ট হচ্ছে নাকি। তো যাই হোক, এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছ, আর এখানে একটা রুই মাছ ছিল। তো যাই হোক, এগুলোকে কেটে কুটে আজকে রেখে দিব, আজকে আর রান্না করব না। আর এখানে রুই মাছটা আছে, রুই মাছটা আজকে আমি রান্না করব। আজ যেহেতু শুক্রবার, অতএব ছেলে মেয়ে আজকে ওদেরকে বাসায় খাবে না, ওরা বাসায় খাবে না, সেহেতু আজকে আর চিকেন রান্না করব না। ওরা যেহেতু বাইরে খাবে। তো যাই হোক, এখানে আবার ছাদে চলে আসছি। কেন চলে আসছি? আমার হাজব্যান্ড আমাকে থেকে খবর পাঠিয়েছে ছাদে যাওয়ার জন্য, যেহেতু আমি ঘুঘু পাখির ডিম দেখতে চেয়েছিলাম। ঘুঘু নাকি ডিম পেড়েছে, সেগুলো দেখানোর জন্য। আর এই যে এখানে দেখেন, এখানে সাহেব আছে, বিবি আছে, সবই আছে এখানে। তারা লাইনে লাইনে দাঁড়িয়ে দেখছিল। তো যাই হোক, তারা এর মাঝখানে একটা কাজও করেছিল, সেটা বলছিলাম কিছু ডিম পেড়েছিল, কিন্তু সেটা আর কি উপর থেকে নিচে পড়ে গিয়ে আসলে ভেঙে গিয়েছিল। তো কিছু করার নাই, মনটা খারাপ হয়ে গিয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছেন সিম গাছে ফুল হয়েছে। আর শীতের এই সময়টা কিন্তু সরিষা খেতে দেশ গ্রামে দেখা যায়, গ্রামের আসলে দৃশ্যগুলো খুব সুন্দর থাকে। সরিষা খেতে সরিষা ফুলগুলো ফুটে থাকে, মানে অনেক সুন্দর থাকে আর কি, ভালো লাগে। তো আমাদের ঢাকা শহরে তো আর সরিষা ক্ষেত পাবো না। সিম গাছের ফুল দেখে আসলে মনে সান্ত্বনা দিয়ে রাখতে হবে, কিছু করার নাই। একরকম দুধের স্বাদ ঘোলে মিটানো আর কি। যাই হোক, রান্নাবান্না রেখে আমি ছাদে চলে আসছি। আর আমার তো খুব টেনশন কাজ করছিল, কারণ কতক্ষণ আমি আবার নিচে যাব, যে আবার রান্নাবান্না করব। আর আজকে সকালে তো নাস্তা টাস্তা খেয়ে তারপরে একবারে আমি আর কি রান্নাঘরে চলে আসছিলাম। তো আমার শরীরটাও পুরোপুরি আসলে সুস্থ হয়নি, কারণ ঠান্ডা সর্দি জ্বর ছিল, এখনো আছে, তবে আগের চাইতে একটু বেটার মনে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, কার কার বাসায় এরকম ছাদ বাগান আছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি ভাবছিলাম এবং আমার হাজবেন্ডকে বলছিলাম যে আমি ছাদে হাঁস পালবো। জানি না কতটুকু করতে পারবো, কিন্তু আমার খুব ইচ্ছে যে আমি হাঁস মুরগি ছাদে অনেক পালবো, পালার চেষ্টা করছি। তো অবশ্য শুধু পালার কথা বললে হবে না, পালতে গেলে আসলে অনেক সময় দিতে হয়। যাই হোক, এই বলতে বলতে আমি কবুতরের রুমে চলে আসলাম। এসে দেখলাম ঘুঘু পাখির ডিম। তো যাই হোক, এটা আবার মুরগির ডিম ভাববেন না, এটা কিন্তু ঘুঘু পাখির ডিম ছিল। দেখতে কিন্তু একদম হুবহু একদম মুরগির ডিমের মতো দেখা যাচ্ছিল। তো যাই হোক, ঘুঘু পাখিগুলো ডিম পেড়েছে, ওরা মানে ছানা ফুটাবে, বাচ্চা হবে। তো যাই হোক, ওখানে ঘুঘু পাখিগুলো দেখছিলাম আমি। আর এখানে তো আয়াজ আলফাজও ছিল, ওরা ভিতরে চলে আসছে রুমের ভিতরে। তো এখানে এসে ওরা খুব অনেক মজা করলো পাখি দেখে। আসলে আল্লাহর সৃষ্টি সবকিছু অনেক সুন্দর, মাশাআল্লাহ, কোনোটার চেয়ে আসলে কোনোটা কম না। তো যাই হোক, এদিকে আমার হাজবেন্ডের হাতের উপরে ঘুঘু পাখিটা বসেছিল, মানে খুব ভালো লাগলো দেখতে। আমি কিন্তু ভয় পাচ্ছিলাম, কিন্তু আয়াজ আলফাজ কোনতে একদমই ভয় পাচ্ছিল না, ওরা মাথায় নিয়ে খেলা করছিল। তো যাই হোক, ওরা আমার মনে হয় ঘুঘু পাখি তেমন উড়তে পারে না। তো ওরা 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 একদমই কিন্তু ভয় পাচ্ছিল না, দুজন একদম কাড়াকাড়ি করছিল পাখিগুলোকে নিয়ে। তো যাই হোক, আয়াজও ভয় পায় না, আলফাজও ভয় পায় না। তো যেহেতু শীত পড়ে গেছে আমাদের, কিন্তু মানে আমাদের বাংলাদেশে কিন্তু শীত পড়ে গেছে অনেক, রাতে কিন্তু প্রচুর শীত করে। তো যাই হোক, সবাই শীতের মধ্যে খুব সাবধানে থাকবেন। পুরোপুরি শীত আসার আগে কিন্তু আমার ঠান্ডা সর্দি জ্বর শুরু হয়ে গেছে। আল্লাহ জানে বাকিটা কিভাবে কাটাবো আমি। তো যাই হোক, এখানে পাখিটা ওর রুমে যাওয়ার জন্য হয়তো বা চাচ্ছে। তো ওকে এখন রুমে দিয়ে দিবে। আর কিন্তু এদিকে নাছোড়বান্দা আয়াজ আলফাস ওরা তো কিছুতেই দিতে চাচ্ছিল না। তো যাই হোক, এখানে পাখিটাকে এখন রেখে দিবে। আমার কিন্তু পাখির খেলা দেখতে ভালো লাগছিল, ঘুঘু পাখির খেলাগুলো দেখতে ভালো লাগছিল, কিন্তু এদিকে আবার টেনশন ছিল, আমাকে যেতে হবে নিচে রান্না করব। তো যাই হোক, ওদের খেলা দেখছিলাম, কতবার যে ফেরত আসতে চাচ্ছিলাম যে চলে যাব নিচে, কিন্তু আমার আসতে মন চাইছিল না। আমারও ওদের সাথে আর কি পাখির খেলাগুলো দেখতে ভালো লাগছিল। তো যাই হোক, আমার হাজব্যান্ড পাখিটা রেখে দিল ভিতরে, খাঁচার ভিতরে। তো ওরা ওখানেই থাকে, ডিম পাড়ে, আবার মাঝে মাঝে একটু বাইরে এসে হাঁটাচলা করে। ঢাকা শহরের বাড়িতে কিন্তু কিছু পালতে গেলেও অনেক দিক টেনশন করতে হয়, চিন্তা ভাবনা করতে হয়, কারণ আশেপাশে বাসা বাড়ি থাকে, তাদের কোনো দিকে প্রবলেম যাতে না হয় সেদিকে খেয়াল করে রাখতে হয়। তার এখানে একটা দেখতে পাচ্ছেন পাখির ছানাটা কিছুদিন আগে আর কি ফুটেছে। তো সেটাকে ওরা ধরে ধরে আদর করছিল, ওদেরকে আমি বলছিলাম তোমরা এভাবে হাতে ধরো না। তো যাই হোক, ওরা ধরে ওকে আদর করছিল। আর ওর বড় বাবা তো এটা রেখে দিল। তো এখানে যে বসে আছে একটা মা কবুতর, সে ডিম নিয়ে বসে আছে। তো যাই হোক, আমি নিচে চলে আসলাম। আমার হাজব্যান্ড কিন্তু বাজার নিয়ে আসার সময় আমার জন্য গরম গরম ভাপা পিঠা নিয়ে আসছিল। সবাই তো আপনারা জানেনই যে আমার পিঠা অনেক পছন্দ, আর যতদিন শীত থাকবে, শীত চলে যাওয়ার পরও আমি অনেকদিন পিঠা খাই।
আমি যখনই বের হই, যখনই আমার চোখের সামনে পিঠা পড়ে, তো আমি পিঠা খাই, পছন্দ, ভালো লাগে আমার। যে কোনো পিঠে আসলে আমার বেশি ভালো লাগে, তবে গরম গরম ভাপা পিঠা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এই যে আমার হাজবেন্ড দেখছিলেন, সে নিজ হাতে আমাকে পিঠাগুলো দিয়ে দিচ্ছিল। তো অনেক তো হলো পিঠা খাই, এখন চলে আসলাম রান্নাঘরে। শাক রান্না করার জন্য চলে আসছি রান্নাঘরে, কিন্তু আমি কিন্তু শাকটা ভাজি করার জন্যই প্রথমে সব রেডি করেছিলাম। সেখানে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ এগুলো দিয়ে আমি শাকটা আসলে মজানোর চেষ্টা করছিলাম। আর এদিকে কিন্তু রুই মাছটা আমি ছিম আলু দিয়ে রান্না করব, আর কফি দিব না আজকে আমি। তো যাই হোক, রান্না করার এক পর্যায়ে আমার মনে হলো জলপাই যেহেতু আছে, তো আমার হাজব্যান্ড আবার জলপাই দিয়ে, পুঁটি মাছ দিয়ে, লাল শাক দিয়ে একটা টক পছন্দ করে, তো এটা ভেবে আমি চিন্তা করলাম তাহলে এটাই রান্না করে দেই। তো এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দেওয়ার পর, শুকনো মরিচ দেওয়ার পর হঠাৎ করে আমি আবার একটা তরকারি রান্না করে ফেললাম, সেটা দিয়ে ভাজি না করে। তো এখানে রসুন বাটা, আদা, একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে পুঁটি মাছ দিয়েছিলাম এখানে কিছু। পুঁটি মাছটা দেওয়ার পর কিন্তু তার কিছুক্ষণ পরে আমি এখানে জলপাই দিয়ে দিলাম। জলপাইগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিব। কষানোর পরে আমি যে লাল শাকগুলো মজিয়ে রেখেছিলাম সেগুলো আমি সব দিয়ে দিব। তো যাই হোক, তরকারিটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল খেতে, লাল শাক দিয়ে, জলপাই দিয়ে, পুঁটি মাছ দিয়ে। আর এটাকে কিন্তু অনেকে খাট্টাও বলে। তো যাই হোক, আমি কিন্তু আসলে এই তরকারিটা খেতে পছন্দ করি না, আমার কাছে ভালো লাগে না। কিন্তু আজকে আমি আসলে খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল। রান্না করার পর কিন্তু আমার শাশুড়ি মা সাথে সাথে খেয়েছিল। খাওয়ার পর কিন্তু আমার শাশুড়ি মা বলেছিল যে তরকারিটা অনেক ভালো হয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু রুই মাছটা ভাজতে চলে আসলাম। আমি ছিম আলু দিয়ে রান্না করব। তো রুই মাছটা ভাজার পরে আমি এখন এটার মধ্যে সিম আলু দিয়ে দিব। কষানোর পর সিদ্ধ হয়ে গেলে পরে আমি এটা রান্না করে নিব। আর আমার ভিডিও আপনারা যারা যারা দেখছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দেবেন এবং পাশে থাকবেন, বেশি বেশি করে ভিডিও দেখবেন। আজকে কিন্তু বেশি কিছু আমি রান্না করি নাই, যেহেতু আমার ছেলে মেয়েও খাবে না, আমরা শুধু আছি এই কয়জনই বাসায়। তো যাই হোক, আমি আজকে অল্প কিছু রান্না করেছি, আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আর হ্যাঁ, ভাজিটা তো করে নিয়েছি কফি দিয়ে, আলু দিয়ে। তো ধনিয়া পাতাও দিয়েছিলাম সাথে, ভাজিটা কিন্তু অনেক ইয়ামি হয়েছিল। আর এখানে কিন্তু রান্নাটা কমপ্লিট। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।